আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? আসলে আমার মূলত ক্লাসটি ছিল গতকাল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমি ক্লাসটি নিতে পারিনি বা আমার ক্লাসটি নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে ক্লাসটি আমি আজকে আপনাদের নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ক্লাসটা আমি বুঝাইতে পারবো এবং আপনারা ঠিক মতো ক্লাসটি করতে পারবেন। তো ফার্স্ট আমার পরিচয়টি দিয়ে নিই শিক্ষার্থী। আমি জেসমিন আক্তার শোভা, ইনস্ট্রাক্টর অফ সাইবার টেক, কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, বগুড়া থেকে বলছিলাম। আমার কোর্স নেম ডাটাবেস প্রোগ্রামিং। তো ফার্স্টে আমি দু একটি কথা বলে নিব, যেহেতু আমার ডাটাবেস প্রোগ্রামিং নিয়ে ক্লাসটি। অনেক সময় দেখা যায় যে ডাটাবেস বা ডেটাবেজের মধ্যে মিশ্রণ ঘটাতে পারি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনারা অনেকেই জানবেন ইংরেজিতে সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা দেখতে পাই ডেটাবেজ, কিন্তু বাংলা টেক্সট বুকে লেখা আছে ডাটাবেস। তো শিক্ষার্থী একটু হইলেও আমার ভুল হয়ে যেতে পারে, আর এটাই হওয়াটাই স্বাভাবিক। তো এই ভিডিওটি আমি বলবো যে এই ক্লাসটি সবার জন্য, যারা এসএসসি, এইচএসসি, অনার্স, এমনকি যারা স্টুডেন্ট নয়, সবার জন্য ক্লাসটি আমি সেভাবে নেয়ারই চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় আমার ডাটাবেস নিয়ে, অর্থাৎ আমার টপিকটি ছিল ইনস্ট্রাকশন ডিবিএমএস, অ্যাডভান্স কনসেপ্ট ডিবিএমএস, আরডিবিএমএস, এসকিউএল অ্যান্ড ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট অ্যাক্সেস। তো ফার্স্ট আমি আলোচনা করব ডাটাবেস নিয়ে। তো ডাটাবেস নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেরকম উপাত্ত কি, তথ্য কি, উপাত্ত ও তথ্যের মধ্যে পার্থক্য কি, ডাটাবেস বলতে কি বুঝি, ডাটাবেস ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি। তো ফার্স্টে আসি আমরা ডাটাবেস কি। প্রথমে আমরা বলতে পারি ডাটাবেস শব্দটি এসছে মূলত ডাটা এবং বেজ এর সমন্বয়ে গঠিত হয় ডাটাবেস শব্দ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা অর্থ উপাত্ত, বেজ অর্থ সমাবেশ। আমি আরেকবার বলছি শিক্ষার্থী, ডাটা অর্থ উপাত্ত, বেজ অর্থ সমাবেশ। অর্থাৎ ডাটাবেজ অর্থ উপাত্তের সমাবেশ। কিন্তু আমরা হয়তো বা কিছুই বুঝতে পারছি না যে উপাত্তের সমাবেশ বলতে আসলে কি বুঝায়। রাইট শিক্ষার্থী? তো আমি ধরে নিচ্ছি যে আমরা কিছুই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমরা বুঝতে পারবো। ক্লাসটি যদি আমরা ফার্স্ট টু লাস্ট দেখি, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডাটাবেস বলতে কি বুঝি, ডাটাবেসটা আমরা কেন পড়বো, বা এই ডাটাবেসটা আমাদের কি কি কাজে লাগে। তো এবার আমরা আসি মোস্ট ইম্পর্টেন্ট দুটি কথা, উপাত্ত ও ইনফরমেশন বলতে কি বুঝি। তাহলে আমি এখন বলবো ডাটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, আপনারা আমার কথাগুলো শুনছেন, আপনারা যে ভিডিওটি দেখেন বা যে টেক্সটগুলো পড়ছেন, সবগুলোই কিন্তু ডাটা। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি, উপাদানগুলো সব কিছুই কিন্তু আমাদের ডাটা। এই ডাটা শব্দটি এসেছে কোথা থেকে আমরা এখন দেখি। ডাটা শব্দটি এসেছে মূলত ল্যাটিন শব্দ ড্যাটম এর বহু বচন হলো ডেটা। অর্থাৎ আমরা ডাটা অর্থ জানি উপাত্ত, আর ড্যাটম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে দেখব, সাপোজ আমি এখন বলছি যে শোভা বা রহিম ঢাকা, হয়তো বলছি যে 3.45, আর কিছু বলছি না, কিন্তু ডাটাগুলো দেখে কি আমরা কথাগুলো শুনে কি বুঝতে পারছি যে 3.450 বলতে আসলে কি বুঝাইতে চাচ্ছি আমি, ঢাকা মিন্স কি, তাই না? আমি নাম বললাম যে শোভা, রহিম, করিম এক্সেট্রা। তো নামগুলো বলতে আসলে আমি কাকে বুঝাইতেছি? তো দেখা যাচ্ছে যে এখানে কোনোটাই কিন্তু অর্থবোধক নয়। তাহলে আমরা বলতে পারি না শিক্ষার্থী যে সাজানো বা অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনাকে আমরা উপাত্ত বলতে পারি। ঠিক এই ডেটাগুলোকে যখন আমি প্রসেসিং করে ঠিক টেবিলের মাধ্যমে নিব বা টেবিলে রূপান্তর করলাম, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে 101 আমি লিখেছি রোল নেম রহিম, তার S16, জেন্ডার মেল, 4.50 তার জিপিএ, সিটি সে কোথায় থাকে, ঢাকায় থাকে, একটা গোছানো তথ্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে সাজানো বা অর্থবোধক উপাত্তকে আমরা কি বলছি, তথ্য বলছি। তাহলে আমরা কি দেখলাম যে ডাটা বলতে কি বোঝায়, যে সকল উপাদানের
অর্থবোধক নয় বা সাজানো নয় সেই সকল উপাদানকে আমরা বলছি ডাটা। আর ডাটা প্রসেসিং হওয়ার পর আমরা যে আউটপুটটি পাচ্ছি ওইটাকে আমরা বলছি ইনফরমেশন বা তথ্য। তাহলে শিক্ষার্থীরা আপনারা কি বুঝতে পেরেছেন ডাটা এবং উপাত্ত বলতে আমরা কি বুঝি? নেক্সট আমরা আসবো উপাত্ত ও তথ্যর মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা এখন নিশ্চয়ই বুঝতে পারবো বা বলতে পারবো উপাত্ত বা তথ্যর মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমি একটু আগেই বলেছি শিক্ষার্থী, উপাত্ত বলতে আমরা কি বুঝি? যে সকল উপাদান সাজানো বা অর্থবোধক নয় তাকেই বলে উপাত্ত। আর ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? সাজানো বা অর্থবোধক উপাত্তকে আমরা বলছি তথ্য। সেকেন্ড পার্থক্য আমরা দেখি, উপাত্ত কোনো বিষয় সম্পর্কে আংশিক ধারণা দিবে। একটু আগে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমি বললাম যে 16, তাহলে 16 আমি বুঝতে পারছি এটা একটা ডিজিট, ঠিক আছে, কিন্তু এইটা কি কোনো নাম্বার, না কোনো রোল নাম্বার, না কোনো ফোনের ডিজিট আমি লিখেছি, সেটা কিন্তু বুঝতে পারছি না। তাহলে এ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ডাটা কোনো বিষয় সম্পর্কে আংশিক ধারণা দিবে। কিন্তু এই 16টাই যখন আমি ঠিক টেবিলে লিখেছি, আমি লিখেছি কিন্তু এজ এর জায়গায় 16, তার মানে আমি এই টেবিল থেকে বুঝতে পারছি যে 16 বলতে কি বোঝাইতেছে? কোনো একজন ব্যক্তির বয়স। তাহলে আমরা বলতে পারি না যে তথ্য কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে পারে। 3 নম্বরে আমরা আসি, বলছি উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু তথ্যকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না কেন? যেরকম এখানে আমার ডাটাগুলো সবকিছুই এলোমেলো আছে, এটা কিন্তু আমি সরাসরি কোনো কিছুই বলতে পারছি না। হ্যাঁ, এটা আমরা ওখানে লেখা আছে, আমি বলতেছি যে এখানে রহিম লেখা আছে, নেম ঢাকা 101 102 এভাবে দেয়া আছে, বাট এটাকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না। কিন্তু ঠিক এই ডাটাগুলোকেই আমরা যখন টেবিলে প্রসেসিং করেছি সেখানে কিন্তু আমরা তথ্যগুলোকে সরাসরি ব্যবহার করতে পারছি। যেরকম আমি বললাম যে 101 রোলের ইনফরমেশনটি চাচ্ছি, তাহলে কিন্তু আমি যখন 101 দিয়ে সার্চ আমরা কিন্তু ফুল ইনফরমেশন তারটা চলে আসছে, তাই না? তো এ থেকে বোঝা যায় যে তথ্যকে সরাসরি ব্যবহার করা যায়, বাট ডাটাকে সরাসরি ব্যবহার করা যায় না। তো বুঝতে পেরেছেন কি শিক্ষার্থী, উপাত্ত ও তথ্যর মধ্যে পার্থক্য এখন নিশ্চয়ই আমরা বলতে পারবো। তাহলে এখন আমরা ডেটাবেজের দিকে মুভ করতে পারি নিশ্চয়ই। মডার্ন যুগে আমরা অনেকেই কম বেশি আমাদের বাসায় ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, বা আমরা অনলাইনের সঙ্গে জড়িত, রাইট শিক্ষার্থী? কিন্তু আমরা যখন এসএসসির রেজাল্ট বা এইচএসসি রেজাল্ট দেখতে যাব, তখন কিন্তু আমরা একসঙ্গে অনেকেই দেখি, তাই নয় কি? কেন দেখতে পাই? কারণ ডাটাগুলো স্টোর করা আছে। আমরা জানি যে ডাটাবেস বলতে বোঝায় যেখানে ডাটাগুলো স্টোর করা থাকে তাকেই বলে ডাটাবেস। আমরা পূর্বেই দেখে এসেছি শিক্ষার্থী, ডাটাবেস শব্দটি এসছে কোথা থেকে? ডাটা এবং বেজের সমন্বয়ে। তাহলে আমরা ডাটাবেজের সংজ্ঞাটি এভাবে বলতে পারি না যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। আমি আবারও বলছি, ডাটাবেজের সংজ্ঞাটি আমরা এভাবে বলতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত। এখানে একটা ওয়ার্ড কিন্তু আমি বলেছি ফার্স্টেই, পরস্পর সম্পর্কযুক্ত, এই ওয়ার্ডটির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ডাটাবেস বলতে কিন্তু অবশ্যই পরস্পর সম্পর্কযুক্ত বোঝায়। সাপোজ আমি যদি কলেজের ডাটাবেসকে খেয়াল করতে যাই, কলেজে আমাদের রিলেশনটা থাকে টিচার এবং স্টুডেন্টের মধ্যে, কিন্তু কলেজের ডাটার মধ্যে তো আর ডক্টর আর নার্সের সম্পর্কটা থাকে না, তাই নয় কি? তাহলে এ থেকে বোঝা যায় যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডাটাবেস। এবার কি আমরা বুঝতে পেরেছি ডাটাবেস বলতে কি বুঝি? এখন আমরা আসব ডাটাবেসটা আমরা কেন ব্যবহার করব, ডাটাবেস ব্যবহারের সুবিধা কি, অসুবিধা কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে ডাটাবেস ব্যবহারের সুবিধা কি এবং অসুবিধা কি। আমরা তো শুধু ডাটাবেজের ক্লাস করব বলছি, কিন্তু ডাটাবেজের ক্লাসটা যে বা ডাটাবেস প্রোগ্রামটি যে আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয়, সেটা আমরা ক্লাসটি যদি সম্পূর্ণটি দেখে থাকি, আমার সবগুলো ক্লাস যদি আপনারা দেখে থাকেন বা ক্লাসগুলো মনোযোগের সাথে
সাথে করে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। আরেকটি কথা শিক্ষার্থী, ডাটাবেজের ক্লাসটি কিন্তু শুরুতে কয়েকটা ক্লাস আমাদের থিওরিক্যাল ক্লাস হবে। হয়তোবা অনেকের বোরিং লাগতে পারে যে থিওরি ক্লাস ভালো লাগছে না, অনেকেরই এরকম প্রবলেমটা হয়। অনেকে প্র্যাকটিক্যাল বিশ্বাস করে যে প্র্যাকটিক্যাল হইলে মনে হয় ভালো হইতো, কিন্তু ডাটাবেস প্রোগ্রামটি এমন একটি প্রোগ্রাম যেখানে আমরা থিওরি ক্লাসগুলো না বুঝলে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারবো না। এবং ডাটাবেজের ক্লাসগুলো একটি ক্লাস যদি আমি মিস করি, দ্বিতীয় ক্লাসে গিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব আপনারা যত্ন সহকারে মনোযোগের সাথে ক্লাসগুলো দেখবেন এবং আশা করছি আমি আপনাদেরকে শিখাইতে পারবো। আমার যতটুকু চেষ্টা আমি চেষ্টা করে যাব আপনাদের জন্য। তো এবার আসি আমরা ডাটাবেস ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি সেটা দেখব। তো এখানে বলছে যে সুবিধাটা বলতে বোঝায় দ্রুত ডাটা উপস্থাপন করা যায়। তার মানে কি, ডাটাবেসের সুবিধাটা হচ্ছে দ্রুত ডাটা উপস্থাপন করা যায়। অর্থাৎ যদি কোনো একটা প্রতিষ্ঠানের ডাটাবেস ফরম্যাটটা সাজানো থাকে, সেখানে সাপোজ নতুন কোনো এমপ্লয় আমার অ্যাড হইলো, তাহলে নতুন এমপ্লয় জাস্ট আমার ফরম্যাটটা কিন্তু তৈরি করাই আছে, যেরকম সেই এমপ্লয়ের নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তার ডেজিগনেশন, তার স্টার্টিং ডেট, বেসিক, এভরিথিং দেয়া আছে। তো তাহলে আমরা কি সেখানে খুব সহজেই ডাটা এন্ট্রি করতে পারছি না? আচ্ছা, তারপর বলছে সহজেই ডাটা বা রেকর্ড খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ডাটাবেস কিন্তু একজনকে নিয়ে কখনোই হয় না। ডাটাবেসটা অবশ্যই লক্ষ লক্ষ ডাটার সমন্বয়ে গঠিত হয় ডাটাবেস। তো লক্ষ লক্ষ ডাটার মধ্যে থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যকে খুঁজে পাবো। কিভাবে পাবো? কারণ আমার রেকর্ডগুলো একটা ফরম্যাটে অর্থাৎ একটা ডাটাবেজে সাজানো আছে, যার জন্য কিন্তু আমরা খুব সহজেই ডাটাগুলোকে খুঁজে পাই। যেরকম আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে সাপোজ আমি বললাম আমার অ্যাকাউন্ট নাম্বার এইটা, আমাকে আমি অ্যাকাউন্টটা চেক করতে চাচ্ছি যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে বা অ্যাকাউন্টে আমি কত টাকা উঠিয়েছি, এভরিথিং ইনফরমেশন আমি জানতে চাচ্ছি। তো ব্যাংকে যাওয়া মাত্রই কিন্তু আমি যখন অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই ডাটাবেস গুলো তাদের তৈরি করা আছে বা রেকর্ডটা তাদের কম্পিউটারে আছে, যার জন্য খুব সহজেই ডাটাগুলো বা রেকর্ডগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে। থ্রি পয়েন্টে আসি, বলছে সহজেই ডাটা আপডেট করা যায়। সহজে ডাটা আপডেট বলতে, যদি কোনো ডাটাবেস সফটওয়্যার আমার তৈরি করা থাকে বা ডাটাবেস আমার তৈরি করা থাকে একটা প্রতিষ্ঠানে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে কোন স্টুডেন্ট নেই বা কোন স্টুডেন্ট মিসিং আছে, সেই জায়গায় নতুন কোন স্টুডেন্ট অ্যাড হইলো, আমরা কিন্তু খুব সহজেই সেই ডাটাগুলোকে আপডেট করতে পারছি, যেহেতু আমার ডাটাগুলো স্টোর করা আছে পূর্বেই। কিন্তু এই ডাটাগুলো যদি আমার খাতা কলমে থাকতো বা খাতায় আমি লিখতাম, হয়তো দেখা যাচ্ছে যে অনেক খাতা, যদি 2-3 বছরে আমি হিসাবটা করতে যাই, তাহলে একটা খাতায় অনেক ডাটা কিন্তু এন্ট্রি করা যায়। তো এতগুলো ডাটার মধ্যে থেকে কিন্তু খুঁজে পাওয়া একটু সমস্যাই, বা আমি যেখানে এডিট করব তাহলে আমাকে কাটাকাটি করতে হবে, অনেক কিছু কাজ করতে হয় ওই জায়গাটায়। তো দেখা যায় যে যদি আমরা এই রেকর্ডগুলোকে ডাটাবেজে স্টোর করে রাখি, তাহলে সেখানে কিন্তু আমার কোনো এডিট করতে গেলেও আমাকে কাটাকাটি করতে হচ্ছে না। রাইট শিক্ষার্থী? জাস্ট আমার যেখানে এডিট করার প্রয়োজন আমি সেই ডাটাটা ডিলিট করে নতুন ডাটাটা এন্ট্রি করে দিচ্ছি। তো এই জন্যই বলা হচ্ছে যে ডাটাবেজে সহজেই ডাটা আপডেট করা যায়। 4 নম্বর পয়েন্টে আমরা আসব, ডাটাকে নিরাপদভাবে সংরক্ষণ করে রাখা যায়। সংরক্ষণ করে রাখা যায় বলতে কি বোঝায়? আমি একটু আগে আপনাকে একটা উদাহরণ দিলাম যে আমাদের পূর্বে দেখা যাচ্ছিল যে ব্যাংকের হিসাব নিকাশ সবকিছুই হয়তো কিন্তু খাতায়, কারণ তখন কিন্তু আমাদের অনলাইনের কোনো ইয়ে ছিল না, সিস্টেম ছিল না, থাকলেও এতটা ছিল না, বা দেখা যেত যে প্রত্যেকটা কাস্টমারের ডাটাগুলো তারা খাতায় স্টোর করে রাখতো। এতে করে দেখা যায় যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বা যে কোনো কারণেই হোক না কেন, আমার যদি সে খাতাটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি সেই ইনফরমেশনগুলো আর খুঁজে পাবো না। এতে করে দেখা যায় যে অনেক ডাটা নষ্ট হয়ে যায়। তো যদি ডাটাবেজের মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে সংরক্ষণ করে রাখি, তাহলে দেখা যায় যে
আমরা যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমাদের হাতের কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে আর অনলাইন ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমি সেখানে বসে থেকেও ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারবো বা কাজ করতে পারবো। ৫ নম্বর পয়েন্টে আসি, বলছে একসাথে অনেকেই ব্যবহার করতে পারেন। একসঙ্গে অনেকেই ব্যবহার করতে পারেন। ডিজিটাল যুগে স্টুডেন্টরা আপনারা অবশ্যই জানেন যে একসঙ্গে আমরা অনেকেই কিভাবে ব্যবহার করতে পারি। সাপোজ যদি আমরা এসএসসি রেজাল্ট হবে আর কিছুদিন পর হয়তো বা কবে হবে তাও নিশ্চয়ই আমরা জানি না, কারণ বর্তমান পরিস্থিতি যা আমাদের জানার কথাও না। তো এখন দেখা যায় যে এসএসসি রেজাল্ট যদি আমরা দেখতে যাই, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান যাই না, একসঙ্গে একটা দোকানে দেখা যায় যে 4 জন 5 জন 6 জন 7 জন অনেকজন যেয়ে দেখছি। কেন দেখতে পাচ্ছি? কারণ আমার ডাটাবেজে আমার রেজাল্ট শিটটা তৈরি করা আছে আমাদের, যেখানে আমাদের স্টুডেন্ট নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, জিপি কত সবকিছু দেয়া আছে, যার জন্য আমরা খুব সহজেই কিন্তু ডাটাবেস থেকে আমার প্রয়োজনীয় রেজাল্টটিকে আমি খুঁজে বের করে নিতে পারছি। কিন্তু এই রেজাল্টটাই যদি আমরা খাতায় থাকতো, কোনো একটা খাতায় যদি তৈরি করা থাকতো, তাহলে সেখান থেকে কি আমরা একসঙ্গে অনেকজন কাজ করতে পারতাম? কখনোই না কিন্তু। তাহলে কি আমি কি বুঝাতে পেরেছি শিক্ষার্থী যে ডাটাবেস ব্যবহারের সুবিধাটা কি আমাদের? তো সুবিধা তো আমরা অনেক দেখলাম, তো দুই একটা অসুবিধাও জানা উচিত, যে এটার যেরকম সুবিধা আছে, প্রত্যেকটা কাজেরই দুইটা সাইড থাকে, পজিটিভ এবং নেগেটিভ। তো আমরা পজিটিভ সাইডটা যেখানে থাকবে অবশ্যই সেখানে নেগেটিভ সাইড থাকবে, তাই নয় কি? তো এখন আমরা দেখি যে ডাটাবেস ব্যবহারের অসুবিধা কি। তাহলে ফার্স্ট বলেছে যে ডাটাবেস এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে আর্থিক ক্ষতি হতে পারে। রাইট? কিভাবে আর্থিক ক্ষতি হতে পারে, তাই নয় কি? প্রশ্নটা এভাবে আসতেই পারে মনে। আর্থিক ক্ষতিটা এভাবেই হতে পারে যে ব্যাংকে যদি, সাপোজ আমরা ব্যাংকের কথাই চিন্তা করি, ব্যাংকে যদি সিকিউরিটি এনাফ না থাকে, তাহলে কি হবে? যে কেউ হ্যাক করে টাকাগুলো কিন্তু তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে। এটা তো সম্ভব, কারণ হ্যাকটা তো আমরা জানি যে হ্যাকিং এর কাজটা কি, তাই নয় কি শিক্ষার্থী? আর এখনকার শিক্ষার্থীরা প্রত্যেকেই ডিজিটাল, কেউ আর পুরাতন যুগে পড়ে নেই। তাহলে কি আমি বুঝাইতে পেরেছি যে ডাটাবেস এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে আমাদের কি ক্ষতি হতে পারে? ২ নম্বর পয়েন্টে আমরা দেখব, লিখা আছে ডাটাবেস পরিচালনার জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে ডাটাবেস পরিচালনার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। কেন দক্ষ জনশক্তির প্রয়োজন হয়? সাপোজ আপনাকে আমি বললাম যে আপনি রেজাল্ট শিট তৈরি করুন খাতায়। তো খাতায় কিন্তু আপনি বুঝতে পারছেন না যে নেম লিখবেন, রোল দিবেন, তারপরে তার মার্কস এবং রেজাল্ট শিট আমি কিভাবে তৈরি করব। যদি ৫,০০০ স্টুডেন্ট হয়, বা সাপোজ আমি ৪০ জন স্টুডেন্টের কথাই বলি, ৪০ জন স্টুডেন্টের আমি রেজাল্ট শিট তৈরি করব, আমাকে কিন্তু একজন একজন করে আমার রেজাল্ট শিটটা তৈরি করতে হবে। এবং আমরা যারা কাজ জানি না, আমরা কিন্তু তাই করব, এভাবেই রেজাল্ট শিটটা তৈরি করব। কিন্তু যে জানে যে কিভাবে রেজাল্ট শিটটা তৈরি করতে হয়, সে কিন্তু আর খাতা কলমে কাজ করবে না, সে কাজটা করবে কি কম্পিউটারে কাজ করবে, এবং সেটা ডাটাবেস মেনটেন করেই কাজটি করবে, যে ফার্স্ট আমাকে কি লিখতে হবে, এরপরে আমি কি কাজ করব, কিভাবে ফর্মুলা ইউজ করব, কিভাবে একজনের রেজাল্ট শিট বের করে আমি একাধিক জনের রেজাল্ট শিটটা বের করতে পারবো, এভরিথিং কাজগুলো আমরা করতে পারবো। তো এটা তারাই পারবে যাদের ডাটাবেস সম্পর্কে দক্ষতা আছে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে তাদের ধারণা আছে, তারা কাজগুলো করতে পারে। এখানে ডাটাবেসে মূলত আমি যেটা বলবো, এর জন্য যে হিউজ কিছু জানার প্রয়োজন তা কিন্তু না, খুব বেশি কিছু জানার প্রয়োজন, টুকটাক ইংলিশ আর কম্পিউটার চালাতে যারা পারেন তাদের জন্যই তারাও করতে পারবেন ক্লাসটি। হ্যাঁ, তো আমি কি বুঝাইতে পেরেছি শিক্ষার্থী যে ডাটাবেস ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি কি? নেক্সট আমরা আসব, এখন এখানে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম ডাটাবেজের পরিচিতি নিয়ে, তো এখন কি আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি শিক্ষার্থী, ডাটাবেজ বলতে কি বুঝি? অবশ্যই এখন আপনারা অ্যান্সারটা দিতে পারবেন যে ডাটাবেস বলতে কি বুঝি। তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটি কথা বলছি, ডাটাবেস বলতে কি বোঝায়? পরস্পর সংলগ্ন এক বা একাধিক ফাইলের সমষ্টিকেই বলে ডাটাবেস। তাই শিক্ষার্থী, এখন আমার মনে হয় আপনারা ডাটাবেসটা কি সেটা বলতে পারবেন।
এরপরে আমরা আসব ডাটাবেস প্রোগ্রাম বলতে কিন্তু অনেক প্রোগ্রাম আছে, যেরকম ডিবেস, ফক্সপ্রো, এক্সেল, মাইস্কুয়েল, অনেক প্রোগ্রাম আছে। সেক্ষেত্রে আমরা আলোচনা করব এখানে মাইক্রোসফট অ্যাক্সিস এর উপর। এটাও একটি ডাটাবেস প্রোগ্রাম। তো আমরা এখন দেখব যে মাইক্রোসফট অ্যাক্সিসটা কি জাতীয় প্রোগ্রাম, কি জাতীয় সফটওয়্যার। ঠিক আছে, এতক্ষণ তো আমরা দেখলাম যে ডাটাবেস দিয়ে কি কাজগুলো করা যায়, ডাটাবেজের সুবিধা কি, অসুবিধা কি, আমরা কিন্তু এই সকল বিষয়গুলো দেখলাম। ডাটা কি, উপাত্ত কি, সবকিছুই কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে যদি আমরা ওই টপিকগুলো মনোযোগ সহকারে দেখে থাকি শিক্ষার্থী, তাহলে অবশ্যই আপনারা এখন আমি যে ডাটাবেজের যে প্রোগ্রামটি শুরু করছি মাইক্রোসফট অ্যাক্সিস, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা জানি যে বিশ্বের বিখ্যাত সফটওয়্যারের নাম কি? জানেন কি শিক্ষার্থী আপনারা? বিশ্বের বিখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন, যেটার প্রতিষ্ঠাতা কে? বিল গেটস। প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে। তাহলে এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার হইল মাইক্রোসফট অ্যাক্সেস। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসকে আমরা সফটওয়্যার দিক থেকে কি জাতীয় সফটওয়্যার বলতে পারি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা জানি যে যে সমস্ত সফটওয়্যার দ্বারা বা প্রোগ্রাম দ্বারা শুধুমাত্র নির্ধারিত ও নির্দিষ্ট কাজগুলো করা হয়, ওই জাতীয় সফটওয়্যারগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর আগে আমরা করে এসেছি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সবগুলোই কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের একটা নির্ধারিত কাজে ইউজ করা হয়। যার কারণে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসকেও বলছি সফটওয়্যারের দিক থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন কি আমরা বুঝতে পেরেছি যে কেন আমরা এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছি? নেক্সট আমরা আসব প্রোগ্রাম কি। আসলে এটা অবশ্যই আমাকে জানা উচিত যে প্রোগ্রাম কি। প্রোগ্রাম বলতে বোঝায় কম্পিউটার দ্বারা যখন আমি কাজ করব, এই কাজগুলো আমি করছি ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট প্রসেসিং এ কিন্তু আমরা কাজগুলো করছি, একটা নির্দিষ্ট পদ্ধতি মেনটেন করে আমরা কাজগুলো করছি, এটাকেই বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম বলতে বোঝায় কম্পিউটার দ্বারা নির্দিষ্ট বা নির্ধারিত কাজের জন্য বা বিশেষ অনুক্রমে সাজানো কাজের নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামটা কি? বিশেষ অনুক্রমে সাজানো কাজের নির্দেশাবলীকে বলা হয় প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামের দিক থেকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিন্ন ভিন্ন নাম আছে। ঠিক তেমনি প্রোগ্রামের দিক থেকে অ্যাক্সেসকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অথবা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পেরেছি কি আমরা? তাহলে কি বলেছি? প্রোগ্রামের দিক থেকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ বা অথবা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝি আমি একটু পরেই আপনাকে এই সম্পর্কে ধারণাটা দিয়ে দিব শিক্ষার্থী। তো এরপরে আমরা আসি অ্যাক্সেসের প্রতীক কি। অ্যাক্সেসের প্রতীকটা হইল এ, অর্থাৎ এরকম ওয়ার্ড যদি আমরা সাপোজ আমি প্রোগ্রামটা খুঁজে পাচ্ছি না বা অনেকেই চিনে না যে প্রোগ্রামটি আসলে কোথায় আছে খুঁজে পাই, কিন্তু আমি এ দেখেই বুঝতে পারবো এটা অ্যাক্সেসের ফাইল। ডাব্লু দেখলে বুঝতে পারবো, তেমনি ওয়ার্ড প্রোগ্রাম, ঠিক না? এক্স দেখলে বুঝতে পারবো, বা এক্সেল প্রোগ্রাম। ঠিক তেমনি প্রতীকটা হইতেছে একটা প্রোগ্রামকে প্রকাশ করার একটি চিহ্ন। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসের প্রতীক কি? এ। এখন আমরা আসবো প্রত্যেকটা প্রোগ্রামে একটা অতিরিক্ত অংশ থাকে, যেটাকে বলা হয় বর্ধিত অংশ বা অতিরিক্ত অংশ কিংবা এক্সটেনশন। যেরকম আমাদের কিন্তু আমরা মানুষ, সবাই মানুষ ঠিক আছে, তারপরেও কিন্তু আমাদের একটা পরিচিতি আছে, যেরকম আমার নাম এই, আমি অমুক বংশের, আছে না? ঠিক তেমনি যে যেরকম বলি, আমি বলি আমার নাম শোভা চৌধুরী, বা কেউ বলে আমি অমুক, এই সেই বলে না? তো দেখা যায় যে তার মানে তার পরের অংশটা থেকে আমরা বুঝতে পারি তার বংশ পরিচয়, তার টাইটেলটা কি, তাই না? ঠিক তেমনি প্রত্যেকটা প্রোগ্রামের ফাইল যখন আমি সেভ করব, সেই ফাইলের নামের শেষে দেখবেন অতিরিক্ত কিছু অংশ থাকে, যেটা দেখে আমি বুঝতে পারবো যে এটা
কোন প্রোগ্রামের ফাইল। তাহলে অবশ্যই আমাকে এক্সটেনশনটা জানতে হবে। তাহলে আমরা দেখি মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামের ফাইলের বর্ধিত অংশের নাম কি? ডট এ সি সি ডিবি। একটা জিনিস খেয়াল রাখবেন, ডটটা দিব অবশ্যই, তারপরে এটা ক্যাপিটাল লেটার হবে, পরের অক্ষরগুলি কিন্তু স্মল লেটারে আমরা লিখেছি। হ্যাঁ, তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস ফাইলের বর্ধিত অংশের নাম কি? ডট এ সি সি ডিবি। ওকে শিক্ষার্থী, এবার আমরা আসবো যে অ্যাক্সেসটা আমরা কি কাজে ইউজ করব, কেন আমরা অ্যাক্সেস প্রোগ্রাম, এতক্ষণ তো আমরা দেখলাম যে ডাটাবেজের কাজ কি, তাই নয় কি? তো এখন আমরা দেখি অ্যাক্সেস প্রোগ্রামের কাজটা কি, সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট কাজ আমরা দেখি যে সহজেই ডেটা টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি করা যায়। অর্থাৎ ডাটা এন্ট্রি বলতে বোঝায় যে টেবিল বলতে আমরা কি বুঝি, কলাম এবং রো এর সমন্বয়ে গঠিত হয়, সেটা কি তো টেবিল বলি। এখানে কিন্তু কার্ড দিয়ে তৈরি টেবিল বুঝাইতেছে না শিক্ষার্থী, এখানে টেবিল বলতে বুঝাইতেছে কলাম এবং রো এর সমন্বয়ে যেটা গঠিত হয় ওটাকে বলা হয় টেবিল। তো দেখা যায় যে আমরা একটু আগে যখন ডাটা এবং ইনফরমেশনের পার্থক্য দেখেছি, ডাটা এবং ইনফরমেশনের কথাটা শুনলাম, তখন কিন্তু আমি আপনাদেরকে একটা টেবিল দেখিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে ডাটাগুলো থাকে এলোমেলো ভাবে, আর সেটাকে যখন আমি প্রসেসিং করছি, করে টেবিলে রূপান্তর করে দেখাচ্ছি, তখন সেটা কিন্তু ইনফরমেশন, ওইটাই হচ্ছে টেবিল। তাহলে একটা টেবিলে যদি আমার সব কিছু থাকে যে আমি কার অধীনে কি ডাটা এন্ট্রি করব, তাহলে কিন্তু খুব সহজেই আমি ডাটা এন্ট্রি করতে পারছি এবং সেটা কিন্তু ডাটা বিন্যস্ত করা যাচ্ছে, তাই নয় কি? এরপরে কি বলছে, ডাটা অনুসন্ধান করা যায়। ডাটা অনুসন্ধান বলতে আমরা এর আগেও এটা কিন্তু দেখে এসেছি শিক্ষার্থী, আমি আবারও বলছি, ডাটা অনুসন্ধান বলতে কি বোঝায়, একটা ডাটাবেস বলতে এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয়, সেখানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি ইনফরমেশন থাকতে পারে। এই লক্ষ লক্ষ ইনফরমেশনের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনটাকে খুঁজে বের করতে পারবো, এইটাও কাজ করবে অ্যাক্সেস দ্বারাই। তারপরে কি বলছে, ফর্মে আকর্ষণীয়ভাবে ডেটা উপস্থাপন করা যায়। অর্থাৎ একটা টেবিলে যখন আমি ডাটা এন্ট্রি করব, সেটা নর্মাল ভাবে কিন্তু আমরা ডাটা এন্ট্রি করছি, কিন্তু যখন এটা কোনো একটা ফর্মে নিব, যেরকম আমরা কোথাও অ্যাডমিশন নিতে গেলে আমাকে কিন্তু বলে যে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানে কিন্তু আপনারা খেয়াল করেছেন যে ফর্মে কিন্তু সব ডাটাগুলো কিন্তু খুব সাজানো ভাবে থাকে, সব ইনফরমেশনগুলো কিন্তু খুব সাজানো ভাবে থাকে, কোথায় প্রতিষ্ঠানের নাম হবে, কোথায় স্টুডেন্ট নেম হবে, কোথায় সিগনেচার বসবে এবং ফর্মের ব্যাকগ্রাউন্ড এভরিথিং দেয়া থাকে। আমরা খেয়াল করেছি না? তো যদি কেউ খেয়াল না করে থাকেন, অবশ্যই আজকেই খেয়াল করবেন যে ফর্মটা কিভাবে সাজানো থাকে। তাহলে এই কাজটাও করা যায় অ্যাক্সেসের মাধ্যমে। এরপরে বলছে ডেটার রিপোর্ট তৈরি করে ডেটা প্রিন্ট উপযোগী করে প্রিন্ট করা যায়। যেরকম আমরা নর্মাল প্রোগ্রামগুলোতে যেরকম ওয়ার্ড এক্সেলে কাজ করি, আমরা কিন্তু খুব সহজে প্রিন্টের প্রয়োজন পড়লো কোনো ইনফরমেশন আমি কিন্তু প্রিন্ট করে বের করছি, কিন্তু অ্যাক্সেস প্রোগ্রামের ক্ষেত্রে যেহেতু এখানে আমার ডাটাবেজের কাজ, এখানে লক্ষ লক্ষ ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনের মধ্যে থেকে আমার প্রয়োজনীয় ইনফরমেশনটাকে যদি আমি প্রিন্ট কপি নিতে চাই, তাহলে অবশ্যই সেটাকে রিপোর্ট করে দেন প্রিন্ট করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে ডাটা রিপোর্ট তৈরি করে ডাটা প্রিন্ট উপযোগী করে প্রিন্ট করা যায়। হয়েছে? তারপরে বলছে সহজেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করা যায়। এরপরে আমরা আসবো মাইক্রোসফট অ্যাক্সেসের অবজেক্টগুলো। আমরা জাস্ট আজকে শিক্ষার্থী অবজেক্টগুলোর নাম দেখব বা ট্যাবগুলো দেখব, যেরকম টেবিলস, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস, ম্যাক্রোস, মডিউলস। আমরা অ্যাক্সেসে মূলত কাজ করব এই অবজেক্টগুলো নিয়ে। কাজগুলো কি শিক্ষার্থী আমরা পর্যায়ক্রমে দেখব, তবে আজকে শুধুমাত্র এই অবজেক্টগুলোর নাম আমরা দেখব, ঠিক আছে? তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসে অবজেক্ট বলি, ট্যাব বলি আর উপাদান বলি কয়টি? 6টি। কি কি? টেবিলস, কোয়েরিজ, ফর্মস, রিপোর্টস, ম্যাক্রোস দেন মডিউলস। এরপরে আমরা আসব, জানি আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের মূল উপাদানটা কি? টেবিল। এখন আমি টেবিলটা বুঝিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনাদের নেক্সট কাজ করতে সুবিধা হয়। তাহলে টেবিল বলতে বোঝায়
কলাম এবং রো এর সমন্বয়ে টেবিল গঠিত হয়। কলামগুলোতে আমরা যে কাজ করি, হেডিং গুলো ইউজ করি, টেবিলে যে কলাম হেডিং ইউজ করব এগুলোকে বলা হয় অ্যাক্সেসের ভাষায় ফিল্ড নেম। প্রত্যেকটি ফিল্ডের অধীনে যে উপাত্তগুলো আমি লিখেছি এটাকে বলা হয় ডাটা। ডাটাগুলো প্রতিটি ফিল্ডের অধীনে যখন উপাত্তগুলোর আমি সমষ্টি করছি তখন সেটাকে বলা হয় রেকর্ড। তাহলে ডাটা সেল কাকে বলে? কলাম এবং রো এর সমন্বয়ে যে সেলটি গঠিত হচ্ছে এবং এই সেলটি যখন আমি ডাটা এন্ট্রি করছি তখন এটাকে বলা হয় ডাটা সেল। এই হইলো আমাদের টোটাল ফিগার, যেটাকে বলা হয় ডাটা টেবিল। অ্যাক্সেসে কাজ করতে গেলে অবশ্যই আমাকে ডাটা টেবিলটা বুঝতে হবে, কারণ এখানে ফিল্ড নেম কোনটাকে বোঝায়, ডাটা কি, রেকর্ড কি, ডাটা সেল কি, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ওকে শিক্ষার্থী, তো আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করছি, কারণ একদিনে অনেক থিওরি ক্লাস হইলে আমাদের বুঝতে সমস্যা হয়ে যাবে এবং আমরা মনে রাখতে পারবো না। তো আজকের ক্লাসটি আপনারা ফার্স্ট টু লাস্ট পুনরায় দেখবেন। দেখার জন্য আপনারা ভিজিট করতে পারেন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd তে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd তে। ওকে শিক্ষার্থী, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি। আমার ক্লাসটি যদি ভালো না লাগে যে কোনো কমেন্ট আপনারা আমাকে করতে পারেন, যদি কোনো কিছু জানার থাকে সেটাও করতে পারেন। আমি সব ধরনের অ্যান্সার আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।